হ্যালো, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 12 পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। ঠিক আছে, তো ক্লাস 12 আমরা লাস্ট যে ভিডিওটাতে আমরা সেখানে দেখেছিলাম কি 7 ধরনের কেলাস এবং 14 ধরনের ব্রাভেস ল্যাটিসের কথা দেখেছিলাম। ঠিক আছে, তো 14 ধরনের ব্রাভেস ল্যাটিস, 7 ধরনের কেলাস। এবার এরপর থেকে আমাদের আলোচনা মূলত সীমিত থাকবে ঘনকাকার কেলাস এই সংক্রান্ত আলোচনা হবে প্রধানত। ঠিক আছে, তো কারণ বাকিগুলো আমাদের সিলেবাসে অতটা নেই। আমরা যখন প্যাকিং এর কথা আলোচনা করব তখন একটু আলোচনা করব কিছু কিছু। তো মূলত আমরা ঘনকাকার বা কিউবিক সিস্টেমের কথা আলোচনা করব। তো আজকে আমরা শিখবো, আজকে আমরা খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট বোঝার চেষ্টা করব যে ঘনকাকার একক কোষে কণার সংখ্যা, একটা একক কোষ প্রতি কটা কণা থাকে সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো তো ঘনকাকার একক কোষ আবার আমরা জানি ব্রাভেস ল্যাটিস জেনে ফেলেছি, অর্থাৎ আমরা ঘনকাকার একক কোষ কি কি ধরনের হতে পারে আমরা জানি 3 ধরনের হতে পারে। ঘনকাকারের 3 ধরনের। আবার অর্থরম্বিকের ক্ষেত্রে আমরা জানি অর্থরম্বিকের 4টেই হয়, মানে সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক। আর ঘনকাকারের প্রথম 3টে হয়, অর্থাৎ সরল ঘনকাকার একক কোষ হতে পারে, যেমন এটা আমি এঁকেছি এখানে। আরেকটা হতে পারে দেহকেন্দ্রিক, মাঝখানে একটা থাকবে, আর পৃষ্ঠকেন্দ্রিক, সবকটা পৃষ্ঠের মাঝ বরাবর একটা করে কণা থাকবে। ঠিক আছে, তাহলে সরল ঘনকাকার, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, এই সমস্ত ধরনের ঘনকাকার একক কোষে আমরা কণা সংখ্যা বের করতে শিখবো। ঠিক আছে, তো এখানে দেখো একটা একক কোষকে যদি কেলাস জালক থেকে একটা একক কোষকে যদি বের করে আনি তাহলে সেটা এরকম দেখতে লাগে, ঘনকের মতো। তার সবকটা শীর্ষবিন্দুতে একটা করে কণা আছে। তাহলে কি একক কোষে 8টা কণা আছে? আসলে কিন্তু তা না। আমরা দেখো, আমি ওই আগের দিন যে মডেলটা নিয়ে আলোচনা করছিলাম সেই মডেলটাকে আমি আরেকটু মডিফাই করে দিয়েছি। দেখো আমি কি করেছি, আগে ছিল একটা একক কোষ, সেটাকে আমি কি করে দিয়েছি এখন 2টো একক কোষ করে দিয়েছি, জুড়ে জুড়ে। আসলে কেলাস যখন হয়, কেলাস জালক যখন তৈরি হয় তখন কি হয়, এরকম অসীম সংখ্যক, অসংখ্য, এরকম অসীম সংখ্যক না হোক, অসংখ্য কেলাস এরকম থাকে। ঠিক আছে, তো তো কেলাসের সংখ্যা, অসংখ্য সংখ্যায় কেলাস থাকে। এবার দেখো, একটা আমি যদি একটা একক কোষ বানিয়েছিলাম যখন, তখন আমার 8টা কণা লেগেছিল, উপরে 4টা, নিচে 4টা। আবার 2টো কণা, 2টো একক কোষ বানাতে আমার কিন্তু 16টা লাগলো না। দেখো, তার মানে মাঝখানে এই যে কণাগুলো না, এগুলো কমন পড়ে গেল। তাহলে এই যে কণাটা একদম সামনে যেটা রয়েছে, এই কণাটা এই ধারের একক কোষেরও মেম্বার, আবার এটারও মেম্বার। ঠিক নয় কি? ঠিক। তাহলে এবার এই কণাটা শুধু এই বাম দিকের, ডান দিকে। আচ্ছা, এর সামনে কি আর কোনো একক কোষ থাকবে না? কেলাস চালক যখন, তো অসংখ্য কেলাস থাকবে, নিশ্চয়ই সামনের দিকে থাকবে। তাহলে সামনের দিকে আরেকটা এরকম বেরিয়ে থাকবে খাঁচা, তারও একটা পার্ট এ হবে। আবার এর সামনের ডান দিকে একটা থাকবে, তারও একটা পার্ট হবে। মানে এদিকে একটা একক কোষ আছে, এদিকে একটা একক কোষ আছে, এ প্রত্যেকটারই মেম্বার। আবার এর ছাদের উপর কি কোষ থাকবে না? থাকবে। ছাদের উপর একটা একক কোষ এখানে আছে, এ তার মেম্বার। এখানে আছে, এ তার মেম্বার। তাহলে এই একটা কণা কটা একক কোষের মেম্বার হলো বলো? আবার তার উপরে যদি কেউ থাকে, তার মেম্বার এ আর হতে পারছে না, ঠিক না? আবার এর সামনে যেটা, তার সামনে যে থাকবে, তার মেম্বার এ হতে পারছে না। ঠিক আছে, তাহলে এই একটা কণা সে কটা একক কোষের সদস্য হতে পারলো? একটা কণা কটা একক কোষে কমন বা সাধারণ হয়ে গেল বলো? 1, 2, 3, সামনে একটা থাকবে, 4, 5, 6, উপরে ছাদে 2টো, 5, 6। আবার ছাদের সামনে, ঠিক না? তাহলে সহজে বুঝবো কি না, এই বাম দিক, ডান দিক, আর তার সামনে বাম দিক, ডান দিক, অর্থাৎ নিচের তলায় 4টা, উপর তলায় 4টা, মোট 8টা একক কোষের অংশ। তাহলে এক একটা কণা 8টা একক কোষের অংশ। তাহলে একটা একক কোষে কণাটার কত অংশ থাকবে? তাহলে 8টা একক কোষে কণাটা সম্পূর্ণ আছে, মানে 1 অংশ আছে। একটা একক কোষে কণাটার 1-এর 8 অংশ থাকবে, ঠিক না? তাহলে 1-এর 8 অংশ করে আছে, 1-এর 8 অংশ করে কণা আছে প্রতিটা একক কোষে। এটা আমরা কার কথা আলোচনা করছি? সরল ঘনকাকার একক কোষের কথা আলোচনা করছি। সরল ঘনকাকার একক কোষের শীর্ষ বিন্দুতে কি হচ্ছে?
একের 8 অংশ কণা পাচ্ছি আমরা। এবার মোট কণা সংখ্যা কত হবে? মোট কণা সংখ্যা কি করে, এই হিসেবটা জাস্ট মনে রাখতে হবে এবং বুঝে নিতে হবে কেমন করে করলাম। মোট কণা সংখ্যা কি করতে হবে, তাহলে এক একটা শীর্ষবিন্দুতে 1/8 অংশ করে আছে। আচ্ছা কটা শীর্ষবিন্দু আছে? 8টা। ঘনকের শীর্ষবিন্দু উপরে 4টা, নিচে 8টা হলো। তাহলে কত অংশ, কটা কণা হলো? 1টি। তাহলে ঘনকাকার একক কোষে, সরল ঘনকাকার একক কোষে একক কোষ প্রতি কণার সংখ্যা কটা? 1টা। সিম্পল, বুঝতে পারলাম? ঠিক আছে। এবার নেক্সট যেটা দেহকেন্দ্রিক ঘনকাকার। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কি হবে বলতো? সেখানে কি আছে? শীর্ষবিন্দু আছে। তাহলে শীর্ষবিন্দুতে সেক্ষেত্রেও হিসেব সে একই না? দেহকেন্দ্রিক ঘনকাকারের ক্ষেত্রে কি হয়, শুধু এই একটা একক কোষের দেহ কেন্দ্রে একটা কণা থাকে। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, ধরা যাক এখানে দুটো দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ জুড়ে আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে না, এর মাঝখানে এর পেটের মধ্যে একটা কণা আছে, এর পেটের মধ্যে একটা কণা আছে। আচ্ছা বলতো, এর পেটের মধ্যে যে কণাটা আছে সেটা কি অন্য কোনো একক কোষের শেয়ার হচ্ছে? এর পেটের মধ্যে একটা কণা ভেসে আছে, ভাবো এখানে একটা কণা ভেসে আছে, এটা কি পাশেরটাতে শেয়ার হচ্ছে? মানে এই কি পাশেরটাতে চলে যাচ্ছে? যাচ্ছে না, তাই না? এটা এখানেই আছে। তাহলে এই যে দেহকেন্দ্রে যে কণাটা আছে তার কত অংশ একক কোষটার মধ্যে রয়েছে? সম্পূর্ণ আছে, মানে 1 অংশ, একটা কণা, একটা গোটা কণা দেহকেন্দ্রে আছে। শীর্ষবিন্দুতে আছে কটা? শীর্ষবিন্দুর হিসেব সেই একই, 1/8 অংশ করে আছে, 8টা আছে, একটা হবে তাহলে মোট। আর দেহকেন্দ্রে কি হবে? দেহকেন্দ্রে একটা, তাহলে মোট কটা? মোট 2টা। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে একক কোষ প্রতি কণার সংখ্যা 2টি। সরল ঘনকাকার একক কোষে একক কোষ প্রতি কণার সংখ্যা 1টি। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে 2টি। সহজ, ঠিক আছে। পৃষ্ঠকেন্দ্রিক আসছে। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কি হবে? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে আসছি। পৃষ্ঠকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কি হবে দেখো, আমরা মডেলটা দিয়ে বুঝলে একটু সহজে বুঝিয়ে নেব। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ ধরা যায় এরকম দুটো জোড়া আছে, তাহলে তাদের শীর্ষবিন্দুতে তো কণা আছেই আছে, আর কোথায় কণা আছে? প্রত্যেকটা পৃষ্ঠতল বরাবর মাঝখানে একটা করে কণা আছে। অর্থাৎ এই সামনেরটা একটা পৃষ্ঠতল, তো এর মাঝখানে একটা কণা ভেসে আছে, ভাবো এটা একটা পৃষ্ঠতল, তো তাহলে এখানে একটা কণা ভেসে আছে, ভাবো যতগুলো তল আছে, কটা তল আছে? উপরে নিচে বাঁয়ে ডায়ে সামনে পেছনে 6টা, ঠিক আছে। এবার এই একটা কণা আমি ভাবছি দেখো এখানে আছে, এই যে দুটো একক কোষের একটা যে কমন একটা সেপারেশন, কমন ওয়াল একটা না, মাঝখানের এই ওয়ালটা তো দুজনের কমন, দুজনের একই, তাই না? এবার এখানে যদি মাঝখানে কণাটা থাকে, সরি এখানে যদি মাঝখানে কণাটা থাকে, তাহলে দেখো তো এই কণাটা, মাঝখানের কণাটা কটা একক কোষে শেয়ার হচ্ছে? দুটো একক কোষে। তাহলে দুটো একক কোষে একটা কণা শেয়ার হচ্ছে, অর্থাৎ একটা একক কোষে কণাটার কত অংশ থাকছে? হাফ অংশ। মানে এটা এখানে শেয়ার হচ্ছে, মানে এর অর্ধেক এদিকে অর্ধেক এদিকে, ঠিক আছে। তো সহজ, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে তাহলে শীর্ষবিন্দুতে 1/8 অংশ কণা, তাহলে সেটা দাঁড়াচ্ছে কি না 1/8 গুণিতক 8, তাহলে শীর্ষবিন্দুর হিসেব সব ক্ষেত্রেই সমান, একটা হচ্ছে। আচ্ছা পৃষ্ঠতল বরাবর কণা কত থাকবে? আচ্ছা কটা পৃষ্ঠতল আছে আমরা হিসেব করলাম? 6টা পৃষ্ঠতল। এক একটা পৃষ্ঠতলে যে কণা থাকছে তার কত অংশ ওই একক কোষের মধ্যে থাকছে? আমরা এক্ষুনি আলোচনা করলাম, হাফ অংশ। সমান কটি? 3টি। মোট কটি হলো? মোট 4টি। সরল ঘনকাকার একক কোষে একক কোষ প্রতি কণার সংখ্যা 1টি, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে 2টি, আর পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 4টি। কি করে 4টি হলো বুঝতে পারলাম? ঠিক আছে। তো শীর্ষবিন্দুগুলোতে অবদান একটা কণা,
আর পৃষ্ঠতল বরাবর 6টা পৃষ্ঠতলে 3টে কণা আছে। ঠিক আছে, এবার এখান থেকে অঙ্ক আসে, তাহলে আমরা জাস্ট সিম্পল 3টে কথা জানলাম যে সরলের ক্ষেত্রে কটা আছে, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কটা, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কটা। এবার এখান থেকে অঙ্ক কিরকম আসে, আমি একটা অঙ্ক বলছি, আমি একটা অঙ্ক লিখে নিই প্রথম। ঠিক আছে, অঙ্কটা লিখে নিচ্ছি। হ্যাঁ, তো আমি একটা অঙ্ক লিখেছি। দেখো, একটা ধাতু যার পারমাণবিক ভর 40, ঠিক আছে, পারমাণবিক ভর 40, আর বলে দিয়েছে যে ধাতুটা দেহকেন্দ্রিক, মানে ধাতুর কেরাসটা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বিশিষ্ট। ঠিক আছে, তো এর 4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত, মানে কটা একক কোষ থাকবে। ঠিক আছে, তো একটা ধাতু সেটা কেমন করে না, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠন করে। এর 4 গ্রাম পরিমাণ, 4 গ্রাম ভরের একটা ধাতুর টুকরো তোমাকে দিয়েছে, তাতে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ দিয়ে ওই ধাতুটা, ওই 4 গ্রাম টুকরোটা তৈরি হয়েছে। তাহলে কটা একক কোষ আছে এটা জিজ্ঞেস করছে। তো এর উত্তর আমরা কত সহজে করবো। দেখো দেখো ধাতুটার পারমাণবিক ভর কত, 40। ঠিক আছে, তো তাহলে 40 গ্রাম ধাতুতে, তাহলে এক্ষেত্রে এই যে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠনকারী কণা মানে কোনটা, ধাতুর পরমাণু। ধাতু যখন, তাহলে ধাতুর পরমাণু, আয়নীয় যৌগ হলে আয়ন হতো, তাহলে ধাতু যেহেতু ধাতুর পরমাণু, তাহলে 40 গ্রাম ধাতুতে পরমাণু আছে কটা, পারমাণবিক ওজন যত সেই পরিমাণে কতগুলো পরমাণু থাকে আমরা জানি, অ্যাভোগাড্রো সংখ্যক, সেটাকে আমরা এন ভাবতে পারি। 40 গ্রাম ধাতুতে পরমাণু সংখ্যা এনটি। 4 গ্রামে কত হবে তাহলে, 4n/40। ঠিক আছে, আমি কাটছি না, পরে করছি। তাহলে পরমাণু পেয়ে গেলাম। ঠিক আছে, তো দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ কি করে গঠিত হয় গো, দুটি পরমাণু মিলে একটি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠন করে। দুটি পরমাণু মিলে একটি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠন করে, ঠিক নাকি? একটা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ মানে কি, মানে হচ্ছে দুটো মিলে একটা। ঠিক, একটা মিলে কটা করবে, একের দুইটি, 4n/40। এটা অনেক বড় একটা সংখ্যা, এটা মিলে কি করবে না 4n/40 × 2 গুণ করে দিলাম। ঠিক আছে, তো বাস এটাই উত্তর, এটা যা হবে এটাই উত্তর। এতগুলি n এর মান বসিয়ে দেবো, 6.022 × 10⁻23 দিলে যেটা হবে ততগুলি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠিত হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা সাধারণ সূত্রে পৌঁছাতে পারি। সেই সূত্রটা কি না, যদি W গ্রাম ভর বিশিষ্ট কোনো ধাতু তোমাকে দেওয়া থাকে, তাহলে তার সেই W গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত। তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে আমি আশা করি। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে যাব। কি সূত্র দেখো, ধরা যাক W গ্রাম ভরের ধাতুতে একক কোষের সংখ্যা। এই যে আমাদের সূত্রটা এসছে, দেখো 4, আমাদের 4টা কি ছিল, 4 গ্রাম ধাতু দিয়েছিল। ঠিক আছে, তো তাহলে এটা W হচ্ছে, এটা n মানে আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা, বাই 40 মানে কি ছিল, ধাতুটা পারমাণবিক ভর ছিল। পারমাণবিক ভরকে আমরা মলিকুলার ওয়েট বা m বলি, ইনটু 2। এই 2টা কি বলতো, এই 2টা হচ্ছে একক কোষে পরমাণু সংখ্যা বা কণার সংখ্যা। এখানে দেহকেন্দ্রিক বলেছিল বলে 2 বসিয়েছি, যদি পৃষ্ঠকেন্দ্রিক বলতো 4 বসাতাম, যদি সরল বলতো 1 বসাতাম। তাহলে এটাকে আমরা সংক্ষেপে জেড বলি। ঠিক আছে, তো তাহলে W সমান ধাতুর ভর, n সমান অ্যাভোগাড্রো সংখ্যা, m হচ্ছে ধাতুর পারমাণবিক ভর, z সমান একক কোষে কণা সংখ্যা। z হচ্ছে একক কোষে কণা সংখ্যা। বুঝতে পেরে গেলাম?
ঠিক আছে তো? তো আমরা এই সূত্র ব্যবহার করে করতে পারি অথবা এমনি করতে পারি। ঠিক আছে তো? তোমাদের ছায়া প্রকাশনী বইতে আমি একটা অঙ্কের কথা বলছি, সেখানে একটা অঙ্ক বলেছে, জাস্ট আমি বলে দিচ্ছি, তুমি বুঝতেই পেরে যাবে। সেখানে বলেছে, আমি আর লিখছি না অঙ্কটা, সেখানে বলেছে ধাতব কপার, কপার ধাতুটা বলে দিয়েছে, কপারের পারমাণবিক ভর মানে এম বলে দিয়েছে, এমটা মনে রাখবে 63.5 হয়, এত গ্রাম মোল ইনভার্স পারমাণবিক ভর বলে দিয়েছে কপারের এটা। আবার বলেছে যে এটা ঘনকাকার একক কোষ গঠন করে। ঘনকাকার একক কোষ বলেছে, দেহকেন্দ্রিক, সরল, পৃষ্ঠকেন্দ্রিক কিছু বলেনি। ঠিক আছে, ঘনকাকার একক কোষ গঠন করে। এবার বলছে এর 6.35 গ্রামে 6.35 গ্রাম কপারে একক কোষের সংখ্যা বলে দিয়েছে। এতে একক কোষের সংখ্যা কিছু একটা বলেছে, বড় একটা সংখ্যা 1.5 এরকম কিছু একটা, 10⁻22। তাহলে কপার ধাতুর কথা বলছে, কপার ধাতু এম বলে দিয়েছে, এর 6.35 গ্রামে একক কোষ কটা আছে বলে দিয়েছে। এবার বলছে এটা কেমন, একক কোষটা কেমন, বা একক কোষ পিছু একক কোষে কণা সংখ্যা কত। ঠিক আছে তো? তাহলে দেখো এই সূত্র দেখো, ডাব্লিউ গ্রাম ভরের ধাতুতে একক কোষের সংখ্যা, একক কোষের সংখ্যা, একক কোষের সংখ্যা এটা দিয়ে দিয়েছে। ডাব্লিউ কত, 6.35 গ্রাম। এন আমি জানি, এম আমি জানি, এম। জেড কত, এই জেডটা চেয়েছি, জেড সমান কত চেয়েছি। অথবা আমি ঐকিক নিয়মে করতে পারি। ঐকিক নিয়মে কিরকম করবো, 6.35 গ্রাম কপারে পরমাণুর সংখ্যা বের করে নেব। ঠিক আছে তো? পরমাণু সংখ্যা যা বেরোলো, মানে এন দিয়ে বেরোবে একটা কিছু, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে, পরমাণু সংখ্যা যা বেরোলো ততগুলি পরমাণু মিলে এতটি একক কোষ গঠন করে। মানে এতটি একক কোষ গঠিত হয় এতটি পরমাণু দ্বারা, একটি একক কোষ গঠিত হবে কটি পরমাণু দ্বারা। ঠিক আছে, তুমি হয় এই সূত্র ব্যবহার করতে পারো অথবা জাস্ট এমনি একটা পাটিগণিতের অঙ্কের মতন এটা করতে পারো। ঠিক আছে।